5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পলাতক 81 পুলিশ কর্মকর্তার মধ্যে বিভিন্ন দেশে 15 জনের অবস্থান নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে তাদের দেশে ফেরাতে রেড অ্যালার্ট জারির অনুরোধে এখনো সাড়া দেয়নি ইন্টারপোল। পুলিশ সদর দপ্তর বলছে, মানবাধিকার ও রাজনৈতিক ইস্যু বিবেচনায় অনেক সময় ইন্টারপোল নোটিশ জারি করে না। তবে পলাতকদের দেশে আনার চেষ্টা অব্যাহত আছে বলছে পুলিশ। আলোচিত সাবেক ডিআইজি হারুনুর রশিদের যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে দুটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পলাতক ডিআইজি হারুন এবং সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম যুক্তরাষ্ট্রে আছেন জানিয়েছে পুলিশ। আর সাবেক কমিশনার হাবিবুর রহমান আছেন যুক্তরাজ্যে। এছাড়া প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম আছেন ভারতে বলছে পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে যান আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক পুলিশ কর্মকর্তা। গত বছরের 5 আগস্টের পর থেকে পলাতক পুলিশের 81 জন সদস্য। তাদের মধ্যে ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি 13 জন, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার 20 জন এবং অন্যান্য পদমর্যাদার 48 জন। পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক কর্মকর্তারা বাংলাদেশে অপরাধী হলেও যে দেশে আছেন সেখানকার আইন, মানবাধিকার ও রাজনৈতিক বিষয় বিবেচনায় নেয় ইন্টারপোল। তাই আবেদন করলেও সবসময় রেড অ্যালার্ট জারি হয় না। অনেকেই মনে করে যে আমরা হয়তোবা রেড নোটিশের বিষয়ে আমরা হয়তোবা অতখানি তৎপর না, কিন্তু বিষয়টা তা না। আমরা হয়তো আবেদন করি, আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কারণ এটা একটা রেগুলার প্রসেস। কিন্তু ইন্টারপোলের এখতিয়ার তারা রেড নোটিশ জারি করবে কিনা। সরকারি কর্মচারী বিধিমালায় কর্মস্থল থেকে পালানো শাস্তিযোগ্য অপরাধ। পলাতকদের দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছায় জোর আইনজীবীর। রাজনৈতিক বা ধর্মীয় বা জাতিগত চরিত্র বহন করে এরকম কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না। আর মূলত এমন আবেদন কনসিডারেশনের ক্ষেত্রে যদি তারা এটা উপলব্ধি করে যে এরকম কিছু তা ইন্ডিকেট করছে, তখন তারা সেই সকল আবেদন খারিজ করে দেয়। গত 7 আগস্ট ডিআইজি থেকে পরিদর্শক পদমর্যাদার 40 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিতর্কিত ভূমিকার কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে 55 জনকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সময়সীমা নিয়ে মতভেদ থাকলেও একে বড় অর্জন হিসেবে দেখছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। তবে অধ্যাদেশ জারি করে গণভোটের পক্ষে মত দিয়েছে বিএনপি। আর সাংবিধানিক আদেশ ও ডিসেম্বরের মধ্যেই গণভোটের পক্ষে জামায়াত। এনসিপি বলছে, সাংবিধানিক আদেশ বা গণভোট কোনোটিতেই আপত্তি নেই তাদের। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রোববার বেলা 11:30টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি দলের প্রতিনিধি। আলোচনায় সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, গণভোট নিয়ে দলগুলোর সম্মতি বড় অর্জন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। গণভোটে আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চাই এনসিপি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল, আপনারা জানেন যে গণপরিষদ গঠন করতে হবে, আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। একটা গণভোট, যে গণভোট এর মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে জনগণের মতামত। যারা 106-এর পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন, আর যারা কনস্টিটিউশন অর্ডারের পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন। আর ফাইনালি গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াত। ডিসেম্বরের মধ্যে গণভোট চাই দলটি। জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। বৈঠকে সাংবিধানিক কাউন্সিল চায় না জানিয়ে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির প্রস্তাব বিএনপির। একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে, জাতীয় ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ।
এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় মারা গেছেন 9 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1042 জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সমন্বয়ের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। অক্টোবরে প্রকোপ বেশি হওয়ায় জনসাধারণকে বেশি সচেতন থাকার পরামর্শ তাদের। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে 53 ভাগ, মৃত্যুর হার বেড়েছে 17 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে এবছরের জানুয়ারি থেকে 5 অক্টোবর পর্যন্ত 49,907 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 212 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার বিকেল পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 9 জন, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1042 জন। ডেঙ্গু প্রতিরোধে সরকারের সমন্বয়ের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। মানুষ যখন হাসপাতালে আসবে তখন তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা, এইখানে কোনো দীর্ঘসূত্রিতা আছে কিনা সেটাকে দূর করা, এবং চিকিৎসা যাতে করে একেবারে স্পেসিফিক হয় সেটা নিশ্চিত বিধান করা, মানে চিকিৎসার জন্য যে যা যা দরকার সেটা একেবারে হাতের কাছে রেডি রাখা। এই যে পদক্ষেপগুলো এখানে অবশ্যই আমার মনে হয় একটু দীর্ঘসূত্রিতা হচ্ছে, না হলে মৃত্যু হওয়ার কথা না। অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায় নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই অক্টোবর মাসে ডেঙ্গু অনেক বেড়ে যাবে। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমা হয়েছে এবং এই পানিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হয়েছে, যেগুলো এখন পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়ে ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে জনগণকে যেটি করতে হবে সেটি হলো নিজ নিজ বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনো পাত্রেই পানি জমা না থাকে এবং এডিস মশার প্রজনন না হয়। ডেঙ্গু প্রতিরোধে সরকার যেভাবে কাজ করছে তাতে পরিস্থিতির উন্নতি হবে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানে ভারী বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নীলফামারী ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বেড়েছে। রোববার রাত 9টার পর তিস্তার পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল 6টায় তা কমে 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় ডালিয়া ব্যারেজ পয়েন্টের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক বসতবাড়িতে পানি উঠেছে। বন্যার আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার পানি বাড়ায় নিম্নাঞ্চলে বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমরা এবারও প্রস্তুত আছি, যদি কিছু লাগে, যেই পরিবারগুলো মানে ভালনারেবল হবে বা ভিকটিম হবে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য, আমরা মানে সরকার দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, পরিস্থিতি বিবেচনায় বন্যার আশঙ্কা কতটুকু রয়েছে, আর প্রশাসন আসলে প্রস্তুতি কিরকম নিচ্ছে? নীলফামারীতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই তুলনায় বন্যা হওয়ার আসলে পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু এই তিস্তা ব্যারেজের উজানে ভারতের গজলডোবায় যে বাঁধ রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণ পানি আসার কারণে হঠাৎ বন্যার সম্মুখীন হয়েছে তিস্তাপাড়ের মানুষ। গতকাল বলা চলে এক ধরনের একটা নির্ঘুম রাত কাটিয়েছে এই অঞ্চলের মানুষগুলো। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে গতকাল 35 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়েছিল, যা এই মৌসুমের সর্বোচ্চ, এবং স্থানীয়রা বলছে যে গত 10 বছরেও তারা এরকম বেশি পানি দেখেনি যেমনটা তারা কালকে রাতে সম্মুখীন হয়েছিল। অনেক মানুষই বলছে যে তারা সারা রাত জেগে জেগে ছিল, অনেকেই বাড়িঘর ছেড়ে রাস্তায় অবস্থান করছিল, এবং পানি উন্নয়ন বোর্ড সতর্কতা জারি করেছিল, রেড অ্যালার্ট জারি করে, এমনকি মাইকিং করেও স্থানীয়দের তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলেছিল। স্থানীয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছিল, এবং মানুষজন পশু গবাদি
গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছিল। তো ঠিক এই মুহূর্তে খুশির কথা হলো যে তিস্তার পানি এখন অনেকটা নিচে নেমে গেছে, বর্তমানে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যখন এই বিষয়টা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে এই বন্যাটিকে তারা একটি ফ্ল্যাশ ফ্লাড হিসাবে উল্লেখ করছে। এর মানে হচ্ছে যে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবার পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো এই যে 35 সেন্টিমিটার উপরে ওঠার কারণে এই এলাকার যারা হচ্ছে তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষ রয়েছে তারা চরম ক্ষতির শিকার হয়েছে। আমরা গতকাল রাতে খেয়াল করেছিলাম যে মানুষের বাসা বাড়িতে এমনকি ঘরে পর্যন্ত পানি প্রবেশ করছিল এবং যারা কৃষি কাজ করে, যে তিস্তার 2 তীরবর্তী লক্ষ লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল, তো ফসলের মাঠ পানিতে তলিয়ে গিয়েছে এবং মানুষজন অনেকেই মানবতার জীবনযাপন করছে। তো এই ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সর্বোপরি এখন পানি কমছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে স্থায়ী বন্যার কোনো আশঙ্কা তারা দেখছে না এবং আগামী 24 ঘন্টার মধ্যে পানি আরও কমে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নীলফামারীর ডালিয়া পয়েন্টের এখানকার সার্বিক পরিস্থিতি। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম। 5 জেলায় বজ্রপাতে নারী পুরুষ সহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। রোববার আকস্মিক ঝড়ে লন্ডভন্ড, লালমনিরহাট ও নীলফামারীর কয়েকশো ঘরবাড়ি ও দোকানপাট। আহত হয়েছে অর্ধশতাধিক। ঝড়ের তাণ্ডবের কয়েক ঘন্টা পরও চালু হয়নি দুর্গত এলাকার বিদ্যুৎ সংযোগ। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রোববার সকাল 9:30টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় 5 শতাধিক বসতবাড়ি ও দোকানপাট। ভুক্তভোগীরা জানান, মাত্র 10 থেকে 15 মিনিটের ঝড়ে উড়ে যায় টিনের ঘরের চালা, উপড়ে পড়ে গাছপালা, বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 1 মিনিটের মাথায় একবারে ঝড় আসি একবার শেষ করে ফেলেছে আমাদের বাড়িঘর দিয়ে। আর আব্বু আমাদের মেডিকেলে আছে। টাকা চাল দিলে আমার শোক শেষ না, পানি খাওয়ার সে টিউবওয়েল কোনো আমার ভাঙ্গি গেছে, মানে আমার কিছুই নাই। ঘটনাস্থল পরিদর্শন করে কালীগঞ্জের ইউএনও জাকিয়া সুলতানা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে খুবই মর্মান্তিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর প্রায় মাটিতে ধসে গিয়েছে, গাছ পড়ে কিছু মানুষ আহতও হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে কিছু আর্থিক সহযোগিতা দিব। এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলা ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আকস্মিক ঝড়ে 1000-এর বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়, আহত হয় অর্ধশতাধিক। এছাড়া গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমার ঘর ডুবে তাবৎ ভাব বিস্মার হয়ে গেছি। আজ তো যে করে থাকবো তারও আমার নিশ্চয় নেই, কুটে যে আমার যে থাকমলা ডান্ডা মলা চাবি দশ দেখেছি যে আকাশটা খুব একটা বাতাস আসলো, তখন আমি নিচে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার সাথে আমাদের মাথায় অনেক নাক কষি গেল। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু ও আশ্রয়ের ব্যবস্থা না করা হলে দুর্ভোগ আরও বাড়ার শঙ্কায় স্থানীয়রা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাকসু নির্বাচন পরিচালনায় প্রায় 350 কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য কাজ তদারকি করবে রোভার স্কাউট ও বিএনসিসির শতাধিক সদস্য। তবে আলোচনা ছাড়াই নির্বাচন পরিচালনা কর্মকর্তা নিয়োগে নির্বাচন কমিশনের উদ্যোগে অসন্তুষ্ট বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থীরা। 15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা। পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এরই মধ্যে বিভিন্ন স্তরে 280 জন কর্মকর্তা, 65 জন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা ছাড়াও রোভার স্কাউট ও বিএনসিসির সদস্য চেয়ে বিভিন্ন বিভাগ ও কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কমিশন। নেওয়া হয়েছে প্রশিক্ষণের উদ্যোগও। সবগুলোকে অ্যাকুমুলেট করে আমরা যেখানে মনে করব যাকে দিলে আমাদের কার্যটা প্রপারলি সম্পাদন হবে, আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিব, তাদের জন্য একটা ট্রেনিং করব। তবে নিরপেক্ষতা নিশ্চিতের স্বার্থে আলোচনা করে জনবল নিয়োগ করা উচিত ছিল বলে মনে করেন বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রার্থীরা। কারা দায়িত্ব পাচ্ছেন সে বিষয়ে প্রার্থীদের জানানোর দাবি তাদের। কমিশনারের বাদে বাকি যারা আছেন সংশ্লিষ্ট বা কাদেরকে নেওয়া হচ্ছে স্পষ্ট করে প্রশাসন এখনও কোনো কিছু আমাদেরকে জানায়নি। পরামর্শ নেওয়ার মতো কোনো উদ্যোগ ওনারা গ্রহণ করেনি। এই কমিশনকে সুষ্ঠু নিরপেক্ষ করে গড়ে তোলার জন্য
প্রার্থীদের প্রায়োরিটি দিতে হবে, প্রয়োজনে বারবার বসতে হবে প্রার্থীরা কি চায়, এবং নির্বাচন কমিশনে কারা অন্তর্ভুক্ত হচ্ছে, কারা নির্বাচন পরিচালনা করবে, আমরা সেটা জানা দরকার। নির্বাচন প্রক্রিয়াটাকে নিরপেক্ষ পক্ষপাতী রাখার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা আরও জোরদার হওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ হচ্ছে আমাদের সংগঠনগত জায়গা থেকে আমরা বিভিন্ন রকম দাবি জানিয়েছি নির্বাচন কেন্দ্রিক, কিন্তু প্রশাসন থেকে এখনও পর্যন্ত সেসব ক্ষেত্রে কোনো সদুত্তর আমরা পাইনি। চাকসু নির্বাচনে হল ও কেন্দ্রীয় সংসদ মিলে মোট প্রার্থী 908 জন। স্বাস্থ্য, আবাসন, পরিবহন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 13 বছরেও শেষ হয়নি খুলনার নতুন কারাগার নির্মাণের কাজ। 2 দফায় প্রকল্প সংশোধন, 5 দফায় মেয়াদ বৃদ্ধি এবং খরচ দ্বিগুণ বাড়লেও রয়েছে অসম্পূর্ণতা। বিদ্যুৎ ও পানির সংযোগে সমস্যা আছে। মাটি ভরাট কাজও শেষ হয়নি। গণপূর্ত বিভাগ বলছে দ্রুত কাজ শেষ করে নতুন কারাগারে ভবনগুলো হস্তান্তর করা হবে। খুলনায় নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প একনিক সভায় অনুমোদন হয় 2011 সালে। পরের বছরই খালাসির মোড়ে প্রায় 30 একর জমিতে নির্মাণ কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। বিনোদন কেন্দ্র, লাইব্রেরি, স্কুল, লন্ড্রি, হাসপাতাল ও নারীদের ডে কেয়ার সেন্টার সহ নানা ব্যবস্থা আছে এই প্রকল্পে। প্রশাসনিক ও কারারক্ষীদের জন্য আবাসিক ভবন মিলিয়ে 52টি স্থাপনা তৈরি হলেও 21টি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে বিদ্যুৎ ও পানির সংযোগে সমস্যা আছে। মাটি ভরাটের কাজও শেষ হয়নি। যে 21টা স্থাপনা আমরা বুঝে নেওয়ার জন্য কাজ করতেছি, সেখানে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে। এই কাজগুলা ওনাদেরকে দেওয়া হয়েছে, ওনারা জানিয়ে দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, ওনারা কাজগুলো করতেছেন। গণপূর্ত বিভাগ বলছে ভবনগুলো প্রায় 1 বছর আগে নির্মাণ করা হয়েছে। ব্যবহার না হওয়ায় কিছু ত্রুটি থাকলে তা সংস্কার করা হচ্ছে। প্রায় 1 বছর হলো কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আসলে ব্যবহার না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কিছু সামান্য ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সেগুলো আমরা প্রতিটা ভবনের প্রতিটা জায়গায় যে আমরা নির্দিষ্ট করে এগুলা সমাধান করে আমরা প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর শুরু করছি। খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের প্রাথমিক খরচ ধরা হয় 144 কোটি টাকা। কয়েক ধাপে 5 বছর সময় বাড়ানোর পাশাপাশি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 288 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বরিশাল নৌপথে আবারও চালু হচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। চলতি মাসের শেষ দিকে যাত্রা শুরু করবে এই নৌযান। সপ্তাহে চলবে 2 দিন। এরই মধ্যে শেষ হয়েছে সংস্কার কাজ। এতে খরচ আনুমানিক 2.5 কোটি টাকা। বিআইডব্লিউটিসি বলছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি 3টি স্টিমারও সংস্কার করা হচ্ছে। 18 শতকের শেষ দিকে ব্রিটিশদের হাত ধরে এই অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল। সে সময় কলকাতা থেকে সুন্দরবনের ভেতর দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছাতো প্যাডেল স্টিমার। নদী প্রধান অঞ্চলে সহজ, নিরাপদ ও কম ভাড়ার কারণে জনপ্রিয় হয়ে ওঠে এ সার্ভিস, যা চলে বহু বছর। তবে 2022 সালে এসে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে যায় প্যাডেল স্টিমার। 3 বছর পর আবারও চালু হচ্ছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার মাহসুদ। এরই মধ্যে শেষ হয়েছে সংস্কার কাজ। সংশ্লিষ্টরা বলছেন আপাতত সপ্তাহে 2 দিন ঢাকা বরিশাল রুটে ঘন্টায় 12 নটিক্যাল মাইল গতিতে চলবে নৌযানটি। ফেভার ডিস পেপার আছে স্রোতের, যদি ফেভারে চলে যায় তাহলে 8 নটিক্যাল মাইল দিয়ে 10 নটিক্যাল মাইল চলবে পার আওয়ারে, আরও বেশি চলবে। আর যদি ডিস পেপারে যাই তাহলে 5 থেকে 7 নটিক্যাল মাইল চলবে। বরিশালে যাইতে প্রায় 1500 লিটারের মতন তেল খরচ হবে যেতে, 14 থেকে 1500 লিটার যেতে আইতে 3000 লিটারের মতন খরচ হবে। তবে এক্স্যাক্টলি এভাবে না, অনেক দিন যাওয়া আসা হয় না, টাইম সেট করবে, টাইমের উপরে এটা নির্ভর করে আমরা কত টাইমে যাচ্ছি। পিএস মাহসুদের বয়স 100 বছর। নির্মাণ করা হয় 1928 সালের কলকাতার গার্ডেন রিজ ওয়ার্কশপে। স্টিমারটির পুরনো রূপ ধরে রেখেই করা হয়েছে সংস্কার। এতে যাত্রীরা পাবেন ঐতিহ্যের ছোঁয়া। 100 বছরের পুরাতন জাহাজ, এবং এই জাহাজের মধ্যে এখন পর্যন্ত আমরা যে পুরাতন যেই আমাদের সংস্কৃতিগুলো এখানে আমরা এখন পর্যন্ত ধরে রেখেছি। এখানকার যে আপনার ক্যাবিনগুলো, আপনার ডেক এখনও উডের, এবং এই যে আমাদের যেসব যাত্রীরা এখানে ভ্রমণ পিপাসু যারা যাত্রী আছেন, তারা এখানে যখন ভিজিট করবেন তারা সেই পুরাতন যেই আপনার এই কি বলে এটাকে ঐতিহ্যটা, তারা এটা ফিল করতে পারবে। চলতি মাসে চালু হচ্ছে স্টিমার, তবে এখনও নির্ধারণ হয়নি ভাড়া। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। শারজায় তৃতীয় টি20তে জয় 6 উইকেটে। 144 রানের টার্গেট, 2 ওভার আগে টপকে যায় টাইগাররা। ঝোড়ো 50তে ম্যাচ সেরা সাইফ হাসান। সিরিজ সেরা হয়েছেন স্পিনার নাসুম।
পশু প্রাণী কিংবা কুকুরের আক্রমণে জলাতঙ্ক রোগের সংখ্যা বাড়ছে। চাহিদা অনুযায়ী সরকারি হাসপাতালে মিলছে না টিকা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে টিকা কিনতে হচ্ছে প্রাণীর আক্রমণের শিকার ব্যক্তিদের। এতে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। সারা দেশে বেড়েছে বিড়াল ও বিভিন্ন প্রাণী লালন পালনের প্রবণতা। প্রায়ই এসব প্রাণীর আঁচড় কিংবা কামড়ের শিকার হলে জলাতঙ্ক রোগের টিকা নিতে আক্রান্তরা ছুটে যান সরকারি হাসপাতালে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে 1 মাসে 4500 জনকে দেয়া হয়েছে জলাতঙ্কের টিকা। তবে উল্টো চিত্র চট্টগ্রাম অঞ্চলের অন্য 2 জেলার। গত 7 মাস ধরে নোয়াখালী ও 2 বছর ধরে চাঁদপুরের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে মিলছে না জলাতঙ্কের টিকা। জলাতঙ্কের ভ্যাকসিনটা উপজেলা পর্যায়ে নাই, এটা বন্ধ। আর জেলা পর্যায়ে যেটা আসে রোগীর তুলনায় কম। ভ্যাকসিন নাই, সরকারিভাবে ভ্যাকসিন নাই, এই জন্য আমরা একটু বিড়ম্বনা করতে হয়। সবসময় একটা ভ্যাকসিন 4 জনকে দিতে হয়, তো রোগীদের থেকে কি নাই আমরা এইভাবে দিই আর কি। ঠাকুরগাঁওয়ে প্রতি মাসে 1000 ডোজ টিকার চাহিদা থাকলেও মিলছে মাত্র 200 থেকে 250। অন্যদিকে সরবরাহ না থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা নিতে আসা রোগীদের পড়তে হয় বিড়ম্বনায়। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনার বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে, অনেকে যথাযথভাবে মানুষকে কামড়াচ্ছে। জলাতঙ্ক টিকা পাওয়া যায় না, বিশেষ করে ছুটির দিন যদি যাই বাইরে থেকে আমাদের কিনে নিয়ে আসতে হয়। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এটি বরাদ্দ পাওয়া গিয়েছিল, যেটি 2024 সালের মে মাসে শেষ হয়ে যায়। তার পরবর্তীতে আমরা সরকারিভাবে আর কোনো অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন বরাদ্দ পাইনি। হবিগঞ্জ জেলা সদর সহ উপজেলার 8টি হাসপাতালে পর্যাপ্ত রয়েছে জলাতঙ্কের টিকা। তবে পটুয়াখালী ও মেহেরপুর সদর হাসপাতালে জলাতঙ্কের টিকা মজুদ থাকলেও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে টিকার সরবরাহ না থাকায় দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহার। শামসুজ্জোহার, ঠাকুরগাঁওয়ে চাহিদার থেকে জলাতঙ্ক রোগের টিকা সরবরাহ অনেক কম, তো কিভাবে চলছে আসলে রোগীদের চিকিৎসা? বন্য প্রাণী যেমন বিড়ালের কামড় বা আচরে কিন্তু এই জলাতঙ্কের টিকা নিতে হয়। এই কারণে ঠাকুরগাঁও জেলার একমাত্র ভরসাস্থল ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতাল, সেখানেই কিন্তু আক্রান্তরা ছুটে যান এক টিকা ভ্যাকসিন পাওয়ার জন্য, যেটি সরকারিভাবে ফ্রি দেওয়ার কথা। কিন্তু পর্যাপ্ত থাকার কারণে প্রায় 3 মাস থেকে এটি প্রায় বন্ধের পথেই। এই কারণে কিন্তু যারা আক্রান্তরা তারা কিন্তু বাহিরের দোকান থেকে বেশি দামে কেনার পরে কিন্তু এই টিকাটি পুশ করেন, এবং এটি যেহেতু একাধিক ডোজ, তারা কিন্তু বারবার এই টিকার জন্য হাসপাতালে যান। আবার না কিন্তু তারা বাইরে থেকে কিনে এই ডোজটি পূরণ করছে। যেহেতু টিকাটি সরকারিভাবে ফ্রি দেওয়ার কথা কিন্তু নেই, এই কারণে কিন্তু যারা যাচ্ছেন তারা কিন্তু সব সময় ক্ষোভ প্রকাশ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু হাসপাতালের কাছাকাছি সবাই কিন্তু টিকার জন্য যান, হাসপাতালে না পাওয়ার পরেই তারা কিন্তু অনেকে কিন্তু অপেক্ষায় থাকেন। যারা নিম্ন আয়ের মানুষ তারা অপেক্ষায় থাকেন, যেহেতু একটি টিকা 4 জনকে দেওয়া যায়, এই কারণে তারা অন্য থাকেন। যদি 3 থেকে 4 জন রুগী এই টিকাটি কেনা হয়, যেহেতু 1200 টাকার মতো দাম, এই কারণে কিন্তু তাদের কম টাকায় পাওয়া যায়। আবার যারা বিত্তবান রয়েছেন তারা কিন্তু হয়তো অপেক্ষা না থেকেই দিয়ে কিন্তু চলে যান। এইখানে ঠাকুরগাঁওয়ে প্রতিদিনই কমপক্ষে 30 জনের মতো রুগী আসেন, যেহেতু ঠাকুরগাঁওয়ের 5 উপজেলা সহ কিছু অংশের মানুষ এই হাসপাতালটিতে আসেন। এই কারণে কিন্তু রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু 5 উপজেলা, এখানে শুধু বর্তমানে কুকুরের পাশাপাশি শিয়াল মানুষকে আক্রান্ত করছে। মানুষের পাশাপাশি বন্য যে পশু রয়েছে, যেমন ছাগল কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। ঠাকুরগাঁয়ের যে পশু হাসপাতাল রয়েছে, প্রাণী সম্পদ হাসপাতাল, সেই হাসপাতালটিতেও কিন্তু প্রাণীর জন্য করা হয়েছিল, যেগুলো একদিনে হয়ে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আতঙ্কের নাম, এখানে কিন্তু ওই যে ছাগলগুলো কিন্তু আক্রান্ত হচ্ছেন, টিকা না পেয়ে কিন্তু ছাগল কসাইয়ের কাছে বিক্রি করছেন। এই কসাই আবার অজান্তে কিন্তু মানুষের কাছে বিক্রি করছেন। এই কারণে কিন্তু দিন দিন জলাতঙ্কের আতঙ্ক কিন্তু সৃষ্টি হচ্ছে ঠাকুর। সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকার সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে প্রতিদিনই বসছে বাজার। এর জেরে একদিকে যেমন যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। এ নিয়ে তদারকি নেই, অভিযোগের বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েই দায় সারছে স্থানীয় প্রশাসন।
মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক এটি ৩২ কিলোমিটার সড়কটির ২০টির বেশি অংশে সকাল থেকেই বসে বাজার। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর থাকে সড়কটি। সড়ক জুড়ে নিত্যপণ্যের পসরা থাকায় যানবাহন চালাতে হিমশিম অবস্থা চালকদের। ব্যস্ত সড়কটিতে বাজার বসায় দুর্ঘটনার ঝুঁকি থাকলেও নেই কোনো নজরদারি। অভিযোগ যাত্রী চালকদের। দুই পাশে যে হাট বাজারগুলো বসে, এখানে অনেক লোকজন হুটহাট করে আমাদের গাড়ির সামনে চলে আসে। এর কারণে আমাদের অনেক সমস্যায় রাস্তায় গাড়ি চালাতে। রোড এত বড় শহর আছে, তারপরেও আমাদের কোনো যাতায়াতের বিঘ্ন সবসময় ঘটছে, সবসময় দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগছে। যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং পরিবহন মোটরসাইকেল যাওয়া খুব রিস্ক। সড়কের ১০ মিটারের মধ্যে হাট বাজার না বসাতে নির্দেশনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ হাট বাজার বসলে সেক্ষেত্রে রাস্তায় যানবাহন চলাচল অসুবিধা হয় এবং দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং এই ধরনের হাট বাজার বসলে আমরা বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আঞ্চলিক এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে দূরপাল্লা ও আন্তজেলার বাস সহ শত শত যানবাহন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগস্টে আমদানির এলসি নিষ্পত্তি কমেছে প্রায় 11%। এছাড়া টানা ৩ বছর কমছে মূলধনী যন্ত্রপাতি আমদানিও। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন বিনিয়োগ আসছে না, তাই সহসাই বাড়ছে না মূলধনী যন্ত্রপাতি আমদানি। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা ব্যবসায়ীদের। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে অনেক কারখানা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় খেলাপি ঋণ বেড়ে বিপাকে পড়ে ব্যাংকগুলো, যার প্রভাব পড়ে আমদানিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সদ্য শেষ হওয়া 2024-25 অর্থবছরে দেশে আমদানির জন্য এলসি খোলা বেড়েছে 1%-এরও কম। আর চলতি বছরের আগস্টে এলসি নিষ্পত্তি হয়েছে $4.88 বিলিয়ন, যা গত বছরের চেয়ে প্রায় $600 মিলিয়ন বা প্রায় 11% কম। এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে। এখন 1 বছর হলো 12-13 মাস, পরবর্তীতে যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে তখন আবার একটা স্মুথলি চলবে এবং ব্যাংকিং সেক্টরে তখন একটা গতি সঞ্চার হবে। বিনিয়োগ না থাকায় কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানির চাহিদা ব্যাপক কমেছে। 2024-25 অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানি নেমে আসে $175 কোটি, যা আগের অর্থবছরের চেয়ে $59 কোটি কম। আর 2022-23 অর্থবছরে এ খাতে আমদানি প্রায় 24% কম হয়। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলছেন ব্যবসায়ীরা। লন্ডারিংটা ডেফিনেটলি কমেছে, যার কারণে আপনি এখানে এই ফিগারটা দেখছেন যে মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে, বাট সেটা কিন্তু আপনার অ্যাজাম্পশনের মাপকাঠি হতে পারে না। মাপকাঠি হতে হবে আপনার ব্যবসা বান্ধব বা বিনিয়োগ বান্ধব পরিবেশ দেখে। নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ কিছুটা বাড়ার সুযোগ তৈরি হবে বা বাড়বে। তবে গ্যাস সংকট সহ বিদ্যুৎ সংকটের যে সমস্যাগুলি আছে, ব্যাংকিং যে সমস্যাগুলি আছে, এগুলি যদি সমাধান না হয় তাহলে বিনিয়োগ খুব একটা বাড়বে বলে মনে হয় না। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমে আরও তীব্র হতে পারে বেকারত্ব, আর তা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় ঝুঁকি তৈরি করতে পারে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার প্রবারণা পূর্ণিমা নিয়ে জানাতে বান্দরবন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, এই প্রবারণা পূর্ণিমা উদযাপনের বিষয়ে জানতে চাই। প্রবারণা পূর্ণিমা মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পর্যন্ত এই 3 মাসের বর্ষাবাস শুরুতেই এই প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানটি হয়ে থেকে থাকে। তো এটি যেমনটি একটি সামাজিক অনুষ্ঠান রয়েছে, এর পাশাপাশি ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানটি পালন করে থাকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তো মূলত বান্দরবানে 2 দিন ব্যাপী এই আয়োজনটি শুরু হয়েছে। আজকে শুরু হয়েছে এবং আগামীকালকে এটি রথ বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। আমি যদি একটু দেখাই যে এখানে সকাল থেকে কিন্তু এখানে প্রবারণা পূর্ণিমার যে মূল অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে যারা উপাসক উপাসিকা যারা আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এখানে জড়ো হচ্ছেন। তারা তাদের 2 দিন ধরে এখানে কিন্তু উপোষদ রাখবেন। উপোষদ বলতে 2 দিন ধরে তারা ক্যাঙে অবস্থান করবেন এই প্রবারণা পূর্ণিমার শেষে। 2 দিন পরে কিন্তু তারা এখান থেকে সরে যাবেন। তো আরেকটি বিষয় যদি বলি যে এখানে বান্দরবান বিভিন্ন ক্যাঙে কিন্তু এই অনুষ্ঠান মালাগুলো হচ্ছে এবং এই প্রস্তুতিগুলো কিন্তু
এভাবেই নিয়ে থেকে থাকেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতেছে যে প্রবর্ণ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের যে 7টি উপজেলা এখানে কিন্তু রড বানানো, ফানুস উড়ানো, এর পাশাপাশি বয়স্ক পূজা, এর সাথে যে পিণ্ডচরণ এবং পিণ্ডদান এই অনুষ্ঠানগুলো হয়ে থেকে থাকে। তো সকাল থেকেই এখানে যারা পূজারী যারা আছেন তারা কিন্তু আসছেন এবং এখানে ধর্মদেশনা নিবেন কিছুক্ষণ পরেই। হয়তো এখানে যিনি ধর্মীয় গুরু আছেন তিনি ধর্মদেশনা প্রদান করবেন। ধর্মদেশনা শেষে তারা তাদের নিজ বাড়িতে চলে যাবেন এবং এর পরবর্তী সারাদিনে যে সকল কার্যক্রম রয়েছে এর মধ্যে পিঠা উৎসব রয়েছে, এখানে ফানুস উড়ানো এবং রথযাত্রা, রথ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু প্রবর্ণ পূর্ণিমা অনুষ্ঠানটি শেষ হবে। তো বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই অনুষ্ঠানটিকে 2 দিন ধরে পালন করে থেকে থাকেন এবং এই অনুষ্ঠানকে ঘিরে যে উৎসব মুখর পরিবেশ, এটি বান্দরবানের বিভিন্ন উপজেলায় এই আয়োজনটি চলছে। রথ বিসর্জন শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি রথ বিসর্জন বলা হয় হলো সেখানে অশুভ শক্তিকে বিদায় দিয়ে এই সারা দেশের মধ্যে যে শুভ কামনা নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি শেষ করবেন বলে এখানকার আয়োজকরা জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে প্রবর্ণ পূর্ণিমার সর্বশেষ তথ্য বান্দরবান। প্রবর্ণা পূর্ণিমা নিয়ে বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংকিং মার্মা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।